প্রেম তিশা, লেখনীতে ইসরাত জাহান জেরিন। পর্ব সংখ্যা 30। আজ সারাদিন ধরে বৃষ্টি। শিমলার সঙ্গে মাঝে অনেক দিন ধরে কথা হয়েছে। কয়েকবার বলল, দেখ তৃষা, তুই প্রেম ভাইকে ভালোবাসিস, খালি খালি প্রত্যুষকে বিয়ে করে কি প্রমাণ করতে চাইছিস? তৃষা জবাবে কেবল বলেছে, কিছু না, আমাকে সুযোগ দেওয়া হয়েছে, আমি কেবল সুযোগ নিচ্ছি। একদিন না একদিন তো প্রেম ফিরবেই, সেও তো ডিজার্ভ করে আমার সুখ দেখার। কিন্তু একজন তৃষা জানে সে কেন বিয়ে করছে, কেন রাজি হয়েছে। তার সামনে নতুন জীবন শুরু হতেও পারে, কিংবা মৃত্যুর দরজায় কড়া নাড়তেও পারে। দেখা যাক কি হয়। তৃষা আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। আজকে সুন্দর করে মন মতো এতদিন পর সেজেছে। লাল একটা বেনারসি পরেছে। বহুদিনের ইচ্ছা ছিল নিজের বিয়েতে লাল টুকটুকে বউ সাজবে। বিয়েতে সাজ নিজের হাতেই করা। ইচ্ছে আজ পূরণ হয়েছে। বাইরে তখনও বৃষ্টি। নিজ বাড়ির মানুষে বসে আছে। কাজী বোধহয় এসেছে। প্রেমা এতক্ষণ ধরে ঘরেই ছিল। তৃষা তার ভাবি হবে ভাবতেই তার অবাক লাগছে। যাক, এতদিনে একটা বউ তাহলে এই বাড়িতে আসছে। তৃষা আয়নায় একবার নিজেকে দেখে, বারান্দার দিকে তাকায়। এই ঘরে প্রেম আর তৃষার স্মৃতি, সব স্মৃতি চাপা দিয়ে আজ অন্যের হবে ভাবতেই তার বুকটা চিলিক পেরে উঠছে। তৃষা ফোন চেক করলো। একটু আগেও একটু দুঃখজনক খবর পেয়েছে। আধারের যে কনসার্টটা হবে বলেছিল, তার সময় এখন পেছানো হয়েছে। ভালো লাগছে না তৃষার। সে আধারের গাওয়ার একটি গান ছাড়লো। ওই কণ্ঠ তাকে ঘুমাতে দেয় না, খেতে দেয় না, ভাবতেও দেয় না। দুজন ভিন্ন মানুষের কণ্ঠ এক হওয়া কি সম্ভব? আবার দুটো মানুষ কি একই হতে পারে? কেমন করে? হুবহু প্রেম আর আধারের একই গলা। প্রথম যেদিন প্রেমের গলায় গান শুনেছিল, মনে হচ্ছিল এই যে যার গানটা রাতে সে ছেড়ে ঘুমায়, যার গান না শুনলে রাতে তার ঘুম হয় না, সেই মানুষটা চোখের সামনে বসে আছে। তৃষা কানে এয়ারপড গুজে চোখ বন্ধ করে আধারের গলা অনুভব করতে লাগলো। চোখের কোণে জল, আর চোখের বন্ধ করলেই ভেসে উঠছে প্রেম নামক মুখটা। তবে এই চোখে জল এখন আর তাকে না পাওয়ার আফসোস নিয়ে না, বরং তাকে ঘৃণা করে তীব্র জেদের ফল বইছে। গানের সঙ্গে তাল মিলিয়ে তৃষাও গায়, নীল অন্ধকার প্রেম বারে বার এ বুকে ঢেউ তোলে বাঁধ ভাঙা সুখ। লাজে রাঙা মুখ দোল স্বপ্নের ওই কোণে, প্রেম আমার ও প্রেম আমার। হঠাৎ মনে হলো ভেতরে থেকে কেউ একজন তার ওই সঙ্গে তাল মিলিয়ে গান গাইছে, একেবারে তার পেছন বরাবর দাঁড়িয়ে। পুরুষালী কণ্ঠটা একেবারে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। তৃষা পেছনে তাকাতেই আগেই পেছন থেকে একজোড়া হাত রুমাল দিয়ে তার মুখ চেপে ধরে। বোঝোটা রাখেই চোখের পাতা দুটো এক হয়ে গেল। ঘড়ির কাঁটা কয়টা বাজে কে জানে। তৃষা যখন চোখ দুটো পিটপিট করে খুলল, তখন বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি। তৃষা শুনেছিল নতুন একটা ঘূর্ণিঝড় আসছে, তার এই কারণে সারা দেশে বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে। তৃষার মাথাটা ঝিমঝিম করছে। সে নিজের শরীরের দিকে তাকায়। লাল বেনারসিটা এখনো গায়ে জড়ানো। এখনো বুঝতে পারছে না সে এখন স্বপ্ন দেখছে নাকি আগে যা দেখেছিল সেটা স্বপ্ন ছিল। সাদা বিছানাটার দিকে একবার তাকিয়ে রুমটা ভালোভাবে দেখার চেষ্টা করলো। অদ্ভুত কালো রংটার ডিজাইন ঘরটায় সুবিশাল। তৃষাকে পুরো বাড়ি তো এই রুমের সমানই হবে না। তবে এখন সে কোথায় আছে? ঘরের একপাশে গানের সরঞ্জাম রাখা, একপাশে দেওয়ালে ছোট ছোট গিটার, একটিক জিনিসপত্রও রাখা। তৃষার চোখ গেল হঠাৎ সামনের দেওয়ালে বলে ভুল হবে, কারণ দেখে মনে হচ্ছে কাঠের বাড়ি, সেথায় বিরাট একটা ফ্রেম বাঁধানো ছবি, তৃষার ছবি। কিন্তু তার ছবি এখানে কি করে? আর তার এই ছবি এখানে কি করে এলো? এটা সে দিনের ছবি নাকি সেদিন ভার্সিটিতে সংস্কৃতি অনুষ্ঠানের ছবি? তৃষা সেদিন শাড়ি পরেছিল, জর্জেট ডার্ক মেরুন রঙের একটা লাল শাড়ি। এটাই তো ঝুলছে। তৃষা চারপাশে তাকানোর চেষ্টা করলো। শরীর তার বড্ড বেশি খারাপ লাগছে। হঠাৎ কানে একটা গান বেজে উঠতেই আটকে উঠল তৃষার বুক। আবারও চেনা সেই কণ্ঠ। এখনো মনে হচ্ছে বারান্দা থেকে দাঁড়িয়ে গান শুনছিল। ঠিক এই গানটাই শুনতে পেয়েছিল। আচমকা বারান্দায় চোখ যায় তৃষার। বাইরের দৃশ্য চোখে লাগলো। ওমা, কত উঁচুতে এই বাড়িটা! পাহাড়ের ওপর নাকি?
মনে হচ্ছে এটা তো কালো মেঘে গুলো ছুঁতে পারবে। বারান্দার উল্টো পাশ থেকে দাঁড়িয়ে আছে লম্বা চওড়ার একজন মানুষ। মেয়ে নাকি ছেলে বুঝতে পারছে না তৃষা, তবে ছেলেই যে হবে বুঝতে পেরেছে, কারণ মেয়েদের শারীরিক গঠন তো আর এইরকম হয় না। লোকটা গান গাইতে গাইতে পেছনে ফিরে বারান্দার দরজা লাগিয়ে ভেতরে প্রবেশ করে। মুখটা তৃষা দেখতে পাচ্ছে না, মুখ যে একটা কালো মাস্ক পরা, কি করে দেখবে? তৃষা ভয় পাচ্ছে, তো বসে সাহস করে জিজ্ঞেস করলো, কে আপনি? লোকটি কাছে এগিয়ে এলো, একেবারে তৃষার নিঃশ্বাসের শব্দ যত কাছ থেকে শোনা যায় ঠিক ততটা কাছেই। তৃষার থুতনিতে হাত রেখে মুখটা উঁচু করে তাকে বলল, একজনকে ভালোবেসে অন্যজনকে বিয়ে করা, ধোঁকা? লোকটি তৃষার চুলে হাত দিয়ে তৃষাকে খানিকটা দূরে সরিয়ে দিল। তাতেই লোকটি বোধহয় খুব বিরক্ত লাগলো, নইলে কি সে তৃষার চুলের মুঠি ধরে তাকে নিজের কাছে আরো টেনে আনে? সে তাতে দাঁত পিষে বলল, কোন পদ্ধতিতে এই ছোট্ট শরীরটা থেকে জানটা বের করলে তুমি কম কষ্ট পাবে সোনা? ডোন্ট ওয়ারি বেবস, আই উইল বি জেন্টল। মুখ থেকে মাস্ক খুলে ফেলতেই তৃষা আটকে উঠল। প্রেম ভাই আপনি? ভয়, বিস্ময় আর কিছুটা রাগ মিশ্রিত কণ্ঠে প্রেম ধীরে হেসে বলল, সোনা ভাই ছাই আগে বলেছ, এখন তোমার ভাতার কনভার্ট হব। শিরদাঁড়ার ভেতর দিয়ে দম বন্ধ হওয়া সুলভ ভঙ্গিতে। আপনি কইছিলেন এতদিন? তৃষার কণ্ঠ কাঁপুনি। প্রেম হাসতে হাসতে উত্তর দিল, জাহান্নামের আগুন দিয়ে তন্দুরি খাওয়াতে ইচ্ছে জেগেছিল, তাই পিনিকে গিয়েছিলাম। তৃষা চুপচাপ তার দিকে তাকিয়ে রাগ চেপে ধরে বলল, দেখুন আমার লজ্জা শরম নাই। বড় ভাইয়ের হবু বউকে তুলে এনেছেন, আপনারও তো লজ্জা শরম নাই। আর একটা মাস আপনার খবর ছিল না, নিখোঁজ হয়ে গিয়েছিলেন, তো এখন স্টার জলসার নাটক দেখাতে এসেছেন? তোকে বাড়িতে রেখে গিয়েছিলাম, তাই বলে তুই নতুন লাং খুঁজবি? বুড়ো উঁচু করে চেপে রাখা ঠান্ডা স্বরে প্রশ্ন করলো, লাং না, ওইটা আমার হবু ভাতার। তৃষা ঠোঁট কামড়ে ধরে কণ্ঠ ঝরাঝরি করে জবাব দিল, ভাতার? তোমায় এক কিক মেরে ফেলবো, আমি কাতার। তৃষা মনকে সামলে বলল, ভালোই হবে, ভিসার পাসপোর্ট লাগবে না, এমনিতেও আপনি যে কিপটে। তৃষা এই মুহূর্তে প্রেমকে এতদিন পর দেখে একটু বেশি আবেগী হয়ে যায়। না না, সে কি ভুলে গেছে এই প্রেম ভাই তার সঙ্গে কি গেম খেলেছে? আর এর ফাঁদে পা দেওয়া যাবে না। তৃষা নিজেকে সামলে এবার শান্ত হওয়ার চেষ্টা করে। প্রেমকে বলে, আমাকে বাড়ি দিয়ে আসুন। আর এটা কোন জায়গা? আপনি মানুষটা তো জঘন্য কেন বলতে পারেন? প্রেম এক মুহূর্ত থেমে বলল, জঘন্য হওয়ার পেছনে আমার কোনো কারণ লুকিয়ে নেই। জঘন্য কাজ করার জন্যই আমার পুষে বেশি, তাই আমি জঘন্য। তৃষা চট করে বলল, মুখটা ভালোই চলে, আর কিছু চলুক বা না চলুক। প্রেম ধীরে হাঁটতে হাঁটতে এগিয়ে এসে বলল, চালালে সবই চলবে, ট্রাই করে দেখতে পারো, নোংরামির একটা লিমিট আছে। তৃষা ক্ষেপে স্বরে বলল, প্রেম লিমিটলেস। প্রেমের ঠোঁটের কোণে বাঁকা হাসি। তৃষা মুখ ভেঙচি কেটে বলল, প্রেম আমার বাল। বলতে না বলতেই প্রেম শক্ত করে হাতে একটা চড় এসে তৃষার গালে পড়ে। ব্যথায় নিজের গাল নিয়ে চেঁচিয়ে ওঠে সে। চেঁচাতে যাবে তার আগেই প্রেম তৃষার মুখটা চেপে ধরে বলল, আমার শব্দ পছন্দ না, তবে শব্দে শব্দে অনেক তফাৎ আছে। কিছু শব্দ শোনা তোমার মুখ দিয়ে দরকার না, বের হলেও আমার জবাব আবার জমে না। তৃষা নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে প্রেম তাকে ছেড়ে দেয়। তাল সামলাতে না পেরে তৃষা পড়তে পড়তে বাঁচলো। প্রেম ফোন বের করে কাকে যেন কল করে। কিছুক্ষণের মধ্যে শিমলার অঙ্কুর ঢুকলো রুমে। পাশে একজন হুজুর মুরব্বী। তৃষার বুঝতে বাকি নেই এসবের সাথে সবাই জড়িত। ইস, তার কি বালের বন্ধু বান্ধবীর ভাড়া ভাতে ছায়ে বেহায়ের মতো জামাই নিয়ে ঢলাঢলি করে দাঁড়িয়ে আছে। তবে এখানে সে বিপদ গন্ধ অবশ্যই ঠিকই পাচ্ছে, কে করবে বুঝতে পারছে না। না পেরে উল্টো দিকে ছুটতে শুরু করলো। অটোমেটিক ডোর আপনা আপনি বন্ধ হয়ে গেল। কেমন করে বন্ধ হয়ে গেল? এই হাড়ে বজ্জাত প্রেম তো আবার সবখানে পাসওয়ার্ড মারতে হয়। উদ্দেশ্য ভালো ঠেকছে না। তৃষা পেছনে একবার ফিরে তাকায়, দেখতে পায় প্রেমের হাতে ফোন। বোধহয় ফোনের সঙ্গে দরজার কোনো কানেকশন আছে। এই বজ্জাত বিটকেল দরজাটা বন্ধ করেছে, কিন্তু এখন সে মুক্তি পাবে কি করে? উপায় না পেয়ে তৃষা বিছানায় এসে বসে।
শিমলা এতক্ষণ যাবৎ তার নাটক দেখে ক্লান্ত হয়ে পাশে বসতেই প্রেম কাজীকে ইশারা করে বলল, এবার একটু আল্লাহর নামে বিয়েটা পড়িয়ে দেন জনাব। মুহূর্তে তিশার মুখ চোখ কঠোর হয়ে বেরিয়ে আসার উপক্রম। সে তৎক্ষণাৎ ভুরুকুচকে রাগান্বিত কণ্ঠে প্রেমকে বলল, আপনার মাথা গেছে? বলছেন না আমাকে বাড়ি দিয়ে আসুন? আমাকে আপনার তামাশার পাত্র মনে হয়? ভালো লাগবে কাছে আসবেন, ভালো লাগবে না চলে যাবেন। চুপ। প্রেম ধীর কণ্ঠে বলল। তৃষা দমে না গিয়ে পাল্টা জবাব দিল, চুপ করতেন আপনি? চুপ করেন গিয়ে। আমাকে কেন বলছেন? মানে 1 মাসে এত পরিবর্তন? পরিবর্তনে দেখেছেন কি? এটা কেবল শুরু, সমস্যা নেই, শেষটা আমি করব। দেখা যাবে, দেখার জন্য তো বিয়েটা করছি। বিয়ের পর সারাদিন খালি দেখে দেখে পেট ভরাবো। অসভ্য লোক। তৃষা ঘৃণা মিশ্রিত কণ্ঠে বলল, বিয়েটা হোক একবার, অসভ্য কত প্রকার ও কি কি তা ব্যাখ্যা সহ দেখাবো। মাই বিরাট হাট। করবো না আপনাকে বিয়ে। দেশে পাত্রের অভাব পড়েছে নাকি? আচ্ছা করা লাগবে না। দৃশ্য অবাক হয়, ও মা, এত সহজে মেনে নিল। যাক, আঙ্গুল আর বাঁকাতে হলো না। প্রেম হঠাৎ করে একটা কল করলো। তৃষাকে ডেকে বলল, এই নাও, তোমার ভাই তৈমুর কি যেন বলবে। তৃষা হেঁচকি ওঠে তার ভাইয়ের নাম শুনে। এই হাইব্রিড করলা কি করে জানে? তৃষা ভয়ে ভয়ে ফোনটা হাতে নিতেই ফোনের ওই পাশে তৈমুর। সে হেসে বলছে, আপু জলদি বিয়েটা করে নাও। প্রেম ভাইয়া বলেছে তুমি তাকে বিয়ে করলে আমাকে অ্যাপেল ট্র্যাপ কিনে দিবে। তৃষা ভাইকে কিছু বলতে যাবে তার আগে প্রেম ফোনটা ছিনিয়ে কেটে দিয়ে বলল, ওর বয়স বা কতটুকু? বোন হিসেবে তুমি কি চাও না এই ছোট্ট জীবনটা এখনই শেষ হয়ে যাক? তৃষা চোখে এবার সত্যি সত্যি জল। এই মানুষটাকে খারাপ ভেবেছিল, এখন তো দেখছে মহা খারাপ এই লোক। তৃষার চোখে জল দেখে প্রেম এগিয়ে এসে সেই জল মুছে দিতে চাইলে তৃষা 1 পা পিছিয়ে যায়। তা দেখে প্রেমের রাগ হয়। সে টেনে তৃষাকে কাছে এনে চোখে জল মুছে তবে তাকে ছাড়ে। তৃষা ধপাস করে খাটে বসতেই প্রেম কাজীকে ইশারা করতেই সে বিয়ে পড়ানো শুরু করে। তৃষা মুখে কোনো জবাব নেই, কেবল সে ঘৃণা ভরা দৃষ্টিতে প্রেমের দিকে চেয়ে থাকে। প্রেমের দৃষ্টিও অন্যদিকে, তা বললে ভুল হবে, কারণ সেও ক্ষীণ চাহনি নিক্ষেপ করে তৃষার দিকে 1000বার না বলা কথা সেই চাহনির মাধ্যমেই বেরিয়ে আসছে। এবার তৃষা যদি সেই কথাগুলো পড়ার চেষ্টা করত কেবল একটিবার, তাহলে আজকের এত জবরদস্তির প্রশ্নই উঠত না। তবে প্রেমের সফট রোম্যান্স পোষায় না, তার চেয়ে ফ্রম রোম্যান্স বেটার। যা তার সেটা সে ছিনিয়ে আদায় করতেই অভ্যস্ত। রোমের সমস্ত জিনিসপত্র ভেঙে চূর্ণ বিচূর্ণ। হেতিজার চেষ্টা করেও ছেলেকে শান্ত করতে পারছে না। প্রেমা ভয়ে এক কোণে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। সিদ্দিক নেওয়াজ নাতিকে শান্ত করতে চেষ্টা করছেন, কিন্তু প্রত্যুষ উন্মাদ হয়ে গেছে, কোনো নিয়ম মানে না। অবশেষে মা নিজের মন ধরে রাখতে পারল না। চোখে জল ফেলতে ফেলতে তিনি জোর করে ছেলেকে শান্ত করার চেষ্টা করলেন। সিদ্দিক নেওয়াজ বারবার নাতিকে বোঝাতে চেষ্টা করছে, প্রত্যুষ শান্ত হও, কিছু হয়নি, আমরা এখানে আছি তো, ব্যবস্থা হবে। কিন্তু প্রত্যুষ যেন অন্য কোনো জগতে, নিজের ক্ষোভে আতল গহ্বরে গড়িয়ে গেছে। তার চোখে চকচকে, গলায় কাঠিন্য, শরীর যেন আছড়ে পড়ছে প্রতিটি শব্দে। অবশেষে মা নিজেকে সামলাতে পারলেন না। চোখের জল ফেলতে ফেলতে তিনি জোরে করে ছেলেকে বুকে টেনে নিয়ে শান্ত করার চেষ্টা করলেন। প্রত্যুষের সমস্ত আবেগ মাটিতে ছুঁয়ে গেল। বুকে টেনে নিতেই প্রত্যুষের চোখে বাঁধ ভেঙে গেল যেন। সে মাকে শক্ত করে জড়িয়ে ধরল, বলল, মা তৃষাকে এনে দাও মা, ও আমাকে রেখে কেন চলে গেল? মা, ওর আমার না বিয়ে হওয়ার কথা ছিল, কেন চলে গেল, কোথায় চলে গেল? বলেই বেডসাইড টেবিলের ওপর রাখা কাচের ফুলদানি সজোরে লাথি মেরে মাটিতে ফেলে দিল। তার চোখে জল আর রাগ একসাথে ছুটে আসে। মুখ ভেঙে যাওয়ার মতো কণ্ঠে চিৎকার করে নেয়। ছন্ন ছাড়া উন্মাদের মতো সে বলল, মা আমি যে করেই হোক তৃষাকে খুঁজে আনবো, ও আমার বউ হবেই। পৃথিবীর কোনো শক্তি নেই যা আমার থেকে ওকে আলাদা করতে পারবে। তৃষাকে পাওয়ার লড়াইয়ে দরকার হলে মা জানটা খুলে তাকে তুলে দিব। মা অশ্রুবিহীন কণ্ঠে চেষ্টা করলেন শান্ত করার জন্য প্রত্যুষকে। বাবা শান্ত হও, দেখো কিচ্ছু হয়নি, আমি জানি তুমি ঠিক বৌমাকে খুঁজে বের করবে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু প্রত্যুষ থামল না। তার রাগ, দুঃখ, উদ্বেগ এতটাই প্রবল যে শব্দের আকারও তার অনুভূতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। সে উঠে দাঁড়িয়ে ফোন হাতে নিয়ে সরাসরি অফিসে কল করলো। আমার আগামী 1 ঘন্টার মধ্যে তৃষার খোঁজ চাই। আমি অফিসে আসছি। একটা ভুল হলে চাকরি থাকবে না, বুঝলে? ওই পাশ থেকে জুনিয়র অফিসাররা বিস্ময়ে তাকিয়ে থাকে। তারা জানে এই মানুষটা এত উচ্চ পদে থাকতেও সাধারণ সরাসরি এমন টোনে কথা বলেন না, কিন্তু আজকে মানুষটা অন্য কেউ মনে হলো।
14 ঘন্টা পেরিয়ে গেল, অনেক সময় নষ্ট হয়েছে। ঘরে রাগ দেখানো আর চলবে না, নিজের কাজ নিজেকে সামলাতে হবে। প্রত্যুষ নিচে নামার সময় তখন তৃষার ঘরটির পাশ দিয়ে যাচ্ছিল। বুকটা যেন চিলিক পেরে ওঠে। মনে মনে ভাবলো, হায়, আমি নিজেই নিজের জিনিস আগলে রাখতে পারিনি। জিনিস আগলে রাখতে যদি আমার খারাপ হয়ে যায় তবুও হোক তৃষা, আমি যে তোমার মূল্য আমার জীবনের আঙিনায় করে রাখবো। তৃষার গায়ে একটা শাড়ি, রুমে জামা কাপড় নিয়ে গোছাচ্ছে, তাও কি রেখে গেছে একটা পাতলা স্লিভলেস সাদা নাইটি। এই শিমলাকে কুকুর দিয়ে কামড় খাওয়ানো দরকার। ওর মতো চরিত্র খারাপ নাকি তৃষার? এসব কেন পড়বে? তার ওপর হাতে চেয়েছিল দেওয়ান, আর হয়ে গেল নেওয়াজ। প্রেম নেওয়াজের আন্ডারপ্যান্টের ভেতরে বিষ পিঁপড়া ছেড়ে দিয়ে তৃষার মন শান্ত হবে। রুমের মধ্যে লক করে বজ্জাত খবিশ লোকটা কার সঙ্গে জানি টাঙ্কি মারতে গেছে, আর এই লোকটাকে কোথায় এনে আটকে রেখেছে এখনো বুঝতে পারছে না। বারান্দায় দাঁড়ালে যতটুকু আন্দাজ করা যায় পাহাড়ের ওপরে বাড়িটা। আচ্ছা, এটা আসলে কি বাড়ি নাকি আবার সাজেকের কোনো রিসোর্ট? আল্লাহ মাবুদ ভালো জানেন। এখন এই বান্দার থেকে যদি লাভ দেওয়ার উপায় নেই। হঠাৎ দরজা খুলে গেল। প্রেম খালি গায়ে প্রবেশ করতে তৃষার চোখ গেল তার বুকের দিকে। সুঠম দেহ খাজ বেয়ে কেমন সিঁড়ির মতো ঘাম বেরোচ্ছে, মুক্তোর মতো গড়িয়ে পড়ছে তা। আহা, কি মনোরম দৃশ্য! এই দৃশ্য তো বাইরের প্রকৃতির দৃশ্যকেও হার মানায়। তবে মুহূর্তে তৃষা নিজের মনকে নিয়ন্ত্রণ করলো। কি করছে তা কি সে? এই লোক তো তাকে রেখে চোরের মতো পালিয়ে গিয়েছিল। তার ওপর এতদিন পরে সে জোর করে ব্ল্যাকমেল করে বিয়ে করেছে, আর তার প্রতি গললে হবে না। মন মধ্যে পুষে রাখা রাগ ক্ষোভ বহিঃপ্রকাশ করতে হবে, নইলে কি তৃষা জিতবে? তৃষা অন্যদিকে মুখ ঘুরিয়ে বিরক্তি স্বরে বলল, লজ্জা শরমের বালাই খেয়েছেন নাকি? একটা মেয়ের সামনে বস্ত্রহীনভাবে থেকে কি প্রমাণ করতে চাইছেন? প্রেম তৃষাকে পাতা না দিয়ে ফোন হাতে নিয়ে গান ছাড়লো। তৃষার তাতে বিরক্তি লাগলো। তৃষা চেঁচিয়ে ওঠে, আপনার শোনার সমস্যা আছে নাকি? শুনতে পাচ্ছেন না? প্রেম এবার ধীরে মাথা তুলে তাকালো তার চোখের দিকে। তৃষা হঠাৎ থেমে গেল। প্রেম উঠে দাঁড়াতে কাছে এগিয়ে আসতে যেন আরো গম্ভীর হয়ে গেল তৃষা। আর তুমি কি না কি বলছিলা? আরেকবার বলো। নতুন বইয়ের লজ্জা লজ্জা ভাব নিয়ে থাকে, এইভাবে তোমার মতো থাকে না। আর তুমি কি না স্বামীর সঙ্গে গলা উঁচিয়ে কথা বলছো? তোমার লজ্জা লজ্জা বোধটা কই, পাপী নারী? আর সমস্যা নেই, আমি তোমার প্রতিটি স্পর্শে তোমায় সব শিখিয়ে দিব। তৃষা ভয়ে পিছু হাঁটে, কাপা গলায় বলে, আপনি দূরে যাবেন। প্রেম ঠোঁটে তাচ্ছিলের হাসি এনে ফিসফিস করে বলল, আরেকবার বলে দেখো। এতটা কাছে চলে আসবো না? পালানোর পথ খুঁজে পাবে না প্রিমরোজ। তৃষা হকচকিয়ে গেল। প্রিমরোজ শুনেই এক মুহূর্ত থমকে দাঁড়ালো। এটা তো তার পছন্দের ব্যান্ডের নাম। সে গলা কাঁপিয়ে বলল, দেখুন, আমি এসব নোংরা জামা কাপড় পরে আপনার সামনে আসতে পারবো না। প্রেম মুচকি এসে জবাব দিল, জামা কাপড় পরে সামনে আসতে বললো কে? তৃষা রাগ চেপে প্রশ্ন করলো, তো কিভাবে আসবো? প্রেম নির্লজ্জ ভঙ্গিতে হেসে বলল, জামা ছাড়া মানুষ যেমনভাবে আসে তেমনভাবে আসলেও চলবে। তৃষা বিরক্তি হয়ে গলা কাঁপালো, নোংরা? প্রেম ঠোঁট কামড়ে কটাক্ষ ছুঁড়ে বলল, তোর নানাই নোংরা। তৃষার চোখ রাঙিয়ে বলল, কথায় কথায় নানাকে তুলেন কেন? প্রেম গা ছমছমি ভঙ্গিতেই হেসে বলল, যাও শোনা, এখন থেকে তোমার নানাকে না তুলে তার আহুকে তুলব। তৃষা বিরক্ত হয়ে হাফ ছেড়ে বলল, উফ। প্রেম খিলখিলিয়ে হেসে উঠল। পচা সাউন্ড করে না বউ, কুচকুচ হতা হে। তৃষা বড় ধমক দিল, থামুন বলছি। এই যে শুনেন না, বাড়িতে যাব আমি। প্রেম খেপে গর্জন করে ওঠে, বান্তির বাচ্চা চুপ কর। বাসর করছি আমি এখনো? খালি বাড়ি যাব লাগাইছিস? তোকে আমি কবরে পাঠাবো। শাড়ি খোলাগে, বালের এইসব সেফটি পিন লাগাইছিস কেন? এই বাল খুলতেও ঝামেলা লাগে। এই শাড়ি এত ঢং পরা লাগে নাকি? পেঁচিয়ে পড়লেই তো হয়। শাড়ি? এই মাথার মধ্যে এক গাদা ক্লিপ, শাড়ি, এক গাদা পিন, কেমন দেখায় বলতো? কেবল স্বামী জাতি হেনস্থা করার উপায় বুঝি না আমি বাল। প্রেম শাড়িতে হাত দিতে গেলে তৃষা ধাক্কা দিয়ে সরিয়ে দিল। দৃঢ়স্বরে বলল, দেখুন, এসব কিন্তু ঠিক না। বউ বলে যা ইচ্ছা তাই করতে পারেন না। আমি আপনার সঙ্গে বাসর করব না। যান গিয়ে গোসল করে আসেন। চিচি, শরীর দিয়ে ঘামের গন্ধ আসছে, না জানি কার সঙ্গে কি করে এসেছেন। প্রেম হো হো করে হেসে উঠল।
আরে বলদ, শরীর চর্চা করেছি, বাসাটা করতে দাও শোনা একবার, এর থেকে দ্বিগুণ ঘাম তোমার শরীর দিয়ে ঝরিয়ে ছাড়বো, আই প্রমিস। তিশা দাঁত চেপে ধরে বলল, রাগ উঠছে কিন্তু। প্রেম ভয় ধরানো স্বরে বলল, আরে শাড়ি তুই খুলবি? এই শাড়ির সঙ্গে কিন্তু তোরে ফ্যানের সাথে ঝুলাবো। তিশা হঠাৎ তাচ্ছিল্য করে বলল, কিন্তু আপনার তো ইয়ে নেই। প্রেম হতবাক হয়ে বলল, ইয়ে মানে কি? হোয়াট ডু ইউ মিন বাই ইয়ে নেই? তিশা ঠোঁট কামড়ে হেসে বলল, আরে সিলিং ফ্যান কই? এসি ছাড়া তো কিছুই চোখে পড়ছে না, ইয়ে মানে সিলিং ফ্যান কই? তোর নানার পেছন সই। প্রেমের রুমের লাইটটা অফ করে গোসলে চলে যায়। ফিরে এসে দেখে সেখানে বসে বসে শাড়ির সেফটি পিন খুলছে আর কান্না করছে। ও মা, না ধরতে কান্না, আর ধরে না জানি এই মেয়ে কি করবে। প্রেম গুনগুন করতে করতে ফোন হাতে নিয়ে বলল, উফ, মেয়ে মানুষের আল্লাহ ব্রেন থেকে ঢং বেশি দিয়েছে। তিশা চোখ মুছতে মুছতে উত্তর দিল, দেখুন খোঁচা মারবেন না, সহ্য হয় না ওইসব। আর আমার ফোনটা দেন। আপনার চার্জারটা কই? আমি ফোনটা একটু চার্জে দিব। প্রেম ফোনটা আঙ্গুলে ঘুরিয়ে ঘুরিয়ে বলল, সুন্দর করে বলো। তিশা ঠোঁট ফুলিয়ে বলল, শুনেন আমার মহাদয় যাওরা বেটা, আপনার ইয়েটা দিবেন, আমি আমার ফোনে চার্জ দিব। প্রেম ভান ধরে বিরক্ত হয়ে বলল, তোর মুখের ওপর থু মারি। মুক্ত নয় অঙ্কুরের ফুটো জাঙ্গিয়া, বাংলা ভাষাকে পেছনে মেরে একেবারে জাঙ্গিয়া ছিদ্র এপাশ থেকে ওই পাশ করে বের করেছিস। স্বামী হই ফাজিল মেয়ে, অসম্মান করলে মানহানি করে বাসরটাও করব। তিশা ফুপিয়ে উঠে বলল, আপনি মামলা দিতেন জানেন আমি। প্রেম হাত দুটো প্রসারিত করে সোফায় হেলান দিয়ে বলল, যেখানে মামলা দিব ওইটা আমার শ্বশুর ড্যাডির বাড়ি। হিটলার শ্বশুর ড্যাডির আবার জব্বার আপ্যায়ন করতে জানে। বাই দ্য ওয়ে, তুমি আমায় মামলা দিতে চাচ্ছ কেন? ওই সেই সুযোগে যাতে তোমার না হওয়া আইনের লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ করে চা নাস্তা খেতে পারো। বউ, তুমি আজ তো অসুবিধার লোক একটা। তিশা ঠোঁট কামড়ে অসংকুচিত ভঙ্গিতেই বলল, আপনি চার্জার দিবেন? প্রেম হেসে কাজ ঝাঁকিয়ে বলল, লিসেন, আমার চার্জার দিয়ে তোমার ফোন চার্জ হবে না সোনা, আমার কেবলটা বড়, তোমার জোর খাটালেও আমারটা ঢুকবে না। আইফোন আর অ্যান্ড্রয়েড তফাৎ আছে, কই লাখ টাকার জিনিস আর কই গুলিস্তানের ডুপ্লিকেট মাল। একটু বেশি কিন্তু অপমান করছেন, তাই না? প্রেম হেসে এগিয়ে এসে বলল, কোথায় করলাম? আমি না মানুষ বুঝে অপমান করি, তুমি আমার অপমানের যোগ্য না শোনা। তিশার মাথাটা রাগে এবার ছিঁড়ে যাচ্ছে। সে তেড়ে এসে প্রেমকে জিজ্ঞেস করলো, এই সত্যি করে বলুন তো, আমাকে কেন বিয়ে করেছেন? প্রেম ভুরু কুঁচকে গম্ভীর কণ্ঠে বলল, কেন বিয়ে করেছেন মানে কি? আইনের লোককে জীবনে বাঁচাতেই বিয়ে করেছি। তিশা অবাক হয়ে তাকালো, বিস্ময় স্বরে বলল, মানে? প্রেম হেসে আবার ফোনে হাত ঘুরিয়ে বলল, মানে এই ধরো যে তোমার মতন বিপদকে বিয়ে করে বিপদে পড়তো, ওইসব কি আমি মেনে নিতে পারতাম? বেআইনের লোক বলে কি আইনের লোককে কদর করি না তা নয়, আর বিপদ ঘুরে না গিয়ে ঘুরবার অভ্যাস তো আমাদের। ওইসব কি সাধু বাবা প্রত্যুষ পারত? তাহলে বুঝো ওই বেটা আতর গোলাপ চন্দন প্রত্যুষকে ততখানি পেছন দিয়ে ভালোবাসি, সে তার নিজের কাঁধেই তোমার মতো বউকে নামক বিপদ তুলে দিয়েছিল। ধন্যবাদ দাও মেয়ে, বদলে চুমু দিলেও মাইন্ড করব না, আর মন মাইন্ড অনেক বড় বড় আমার। তিশা চোখ রাঙিয়ে বলল, বড় বড় নমুনা তো দেখেইছি। ও মা, কি বলো? বউ এখনো তো দেখাইনি। তিশা ঠোঁট বাঁকিয়ে কটাক্ষ করে বলল, আপনি একটা নষ্ট লোক। প্রেম গা ঝাঁকিয়ে কাছে গিয়ে সে বলল, কাছে আসো, আরেকটু নষ্ট হই। তৃষা ওয়াশরুমে এগিয়ে যায়। যাওয়ার সময় পেঁচিয়ে রাখা শাড়ি পায়ের সঙ্গে হোঁচট খেয়ে পড়ে যেতে নিলে কইভাবে প্রেম বুঝে তাকে সাহায্য করবে। ও মা, উল্টো দেখে প্রেম ওপেনলি জামা বদলাতে ব্যস্ত। কি লজ্জা, কি লজ্জা। তিশা একটু চেঁচিয়ে বলেছিল, যা মন চাই তাই করবেন নাকি? জামা বদলানোর জন্য তো ওই পাশে পর্দা দেওয়া আলাদা রুম আছে, জানো এখানে। প্রেম ভাবলেশীনভাবে তিশাকে বলল, আমার ঘর, আমার যেখানে মন চায় জামা বদলাবো, দরকার হলে জামা ছাড়াই থাকবো। কারোর সমস্যা হচ্ছে তা আমার দেখার বিষয় না। তিশা একটা দীর্ঘশ্বাস ছেড়ে কোনো মতে নিজেকে সামলে ওয়াশরুমে যায়। এখানে আর কিছুক্ষণ থাকলে সে ফায়ার সার্ভিসেরও মাথায় আগুন নিভাতে পারবে না। অফিসে সে কতক্ষণ ধরে কাজ করেছে প্রত্যুষ। তিশাকে চাই, তার মানে চাই। তিশা যদি একটা বার মুখ থেকে বের করে সে প্রত্যুষকে ভালোবাসে না,
তাকে সে চায় না, তাহলে কখনোই প্রত্যুষ তার সামনে আসবে না। তবে একটাবার যদি মুখ থেকে বের হয় আমি তোমার সাথে থাকতে চাই, তবে প্রত্যুষ আগে পিছে কাউকে দেখবে না, সামনে যেই থাকুক। কোনো অজুহাতেই তৃষাকে তার কাছ থেকে ছাড়াতে পারবে না। তবে শরীরটা ক্লান্ত, আর নেওয়া যাচ্ছে না এই প্রেমের কাজে। সে এসব তা জানতে বাকি নেই তার। প্রেম যে কোথায় আছে ভাবতে পারছে না, আবার নাও হতে পারে, কারণ সে তো মাসখানেক আগে হারিয়ে গেছে। আচ্ছা, তৃষা চট্টগ্রামে যে এমপির সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, সে কিছু করলো না তো? এত চাপ আর এত চাপ, দিনরাত পরিশ্রম করে মাথাটা এবার সত্যিই যাবে। কই ভেবেছিল বিয়ে করে একটু হালকা হবে, কিন্তু তা না, সেই সুযোগ কি আর পাওয়া গেল? রান্নাটা শেষ করতে পারেনি শিমলা, তার আগে পেছন থেকে অঙ্কুর এসে তাকে জাপটে ধরে পিঠে চুমু খেতে খেতে বলল, রাখো না যান রান্না, আজ রাতে আদর খেয়ে কাজ চালিয়ে দিব। শিমলা তার হাত থেকে পেটে কিছু ছুঁড়ে দিয়ে বিরক্তিমাখা স্বরে বলল, ইস, ওইসবে পেট ভরে? অঙ্কুর দুষ্টে এসে জবাব দিল, ট্রাই করে দেখোই না, পেট আর মন দুটোই ফুল হয়ে যাবে। শিমলা লজ্জা লজ্জা লাগে, এই অঙ্কুরটাও না একটু পর পর এসে জ্বালাতন করে। অঙ্কুর শিমলাকে নিজের দিকে ঘুরিয়ে সোহাগ বোলাতেই যাবে, তার আগে শিমলা তার মুখটা চেপে ধরে লাজুক গলায় বলল, আমার না অনেক ভালো লাগছে। অঙ্কুর অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন বউ? শিমলা চোখ নামিয়ে হেসে উত্তর দেয়, এই যে প্রেম ভাই আর তৃষার বিয়েটা হয়ে গেল। অঙ্কুর মাথা নেড়ে স্বস্তির স্বরে বলল, তা ভালোই হয়েছে। দুটো মানুষ দুদিন ভালো ছিল না, একে অপরকে ছাড়া। একজন বাইক রেস করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে 1 মাস বেস্ট রেস্টে ছিল, অন্যজন জিদে বসে ভালোবাসতে না পেরে অন্য কাউকে বিয়ে করতে বসেছিল। শিমলা মুখ গম্ভীর করে বলল, তবে ওদের তো এখন এক হয়ে যাওয়ার কথা, কিন্তু দেখছো কেমন গায়ে পড়ে ঝগড়া করছে। অঙ্কুর হেসে শিমলার চিবুকটা তুলে নিয়ে জিজ্ঞেস করল, বোকা বউ, এসব ঝগড়া না কো ভালোবাসার বহিঃপ্রকাশ। শিমলা দুষ্টি করে তাকিয়ে আছে, বলল, তাহলে আমাদেরও ঝগড়া করা উচিত। অঙ্কুর শিমলার গালে চুমু খেয়ে মুচকে এসে ফিসফিস করে বলল, বিছানায় চলো, আমরাও না হয় ঝগড়া করি। তৃষা এই পুরো বাড়ি দেখার সুযোগ হয়নি, এই হাড়ে বজ্জাত লোকটা তাকে এই রুম থেকে বেরিয়ে হতে দিল না। এই প্রেমকে 1 মাস যখন দেখেনি তখন কতবার রাগ জিতে উঠেছিল। তৃষা একটি দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল, পুনরায় বারান্দায় ফিরে এসে প্রেমকে জিজ্ঞেস করলো, বলো না কোথায় আমরা, অন্তত জায়গার নামটা বলো। প্রেম তখন গিটার নিয়ে যেন একটা কিছু করছিল। তৃষার কথা শুনে এসে বুড়ো কুচকে তাকায়, আপনি থেকে তুমি, বাহ, এটা বান্দরবন। তৃষা হতবাক হয়ে বলে, ওমা, এত দূর? কিন্তু এখান থেকে আমাদের চট্টগ্রাম যেতে কিন্তু বেশি সময় লাগবে না। আচ্ছা, আপনি আমার ভাইয়ের সঙ্গে কি করেছেন? তৈমু ঠিক আছে? প্রেম আশ্বাসের স্বরে গিটারটাও নামিয়ে রেখে বলো, শালাবাবুকে কি করে ক্ষতি করব বলো? সে ঠিক আছে, সঙ্গে তোমার পরিবারও। তৃষার ঝগড়া করতে ইচ্ছে করছে না, অতিরিক্ত কোনো কিছুই ভালো না, হারানো জিনিস বারবার পাওয়া যায় না। হঠাৎ প্রেম গম্ভীর হয়ে বলে উঠল, নেওয়াজ বংশে কিন্তু আমি প্রথম, আর কেউ নেই। এক কথাই বলতে পারো নেওয়াজ বংশে আমি ছাড়া আর কেউ নেই। তৃষা ক্লান্ত স্বরে বলল, জানি তো, এখন কি করতে পারি? প্রেম চোখ টিপে বলল, যেহেতু আমাদের বিয়ে হয়ে গেছে, এখন বংশ এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আমাদেরই। তৃষা চোখ কুচকে বলল, মানে কি বলতে চাইছো? প্রেম দৃঢ় কণ্ঠে বলল, যেটা বুঝতে পারছো সেটাই। বাচ্চা লাগবে? বংশ তো আর এভাবে চলতে পারে না। তৃষা ব্যঙ্গসুরে বলে, ঈশ্বর কত, আমাকে জোর করে বিয়ে করা হয়েছে, ভুলে গেছেন মিস্টার নেওয়াজ? জি না মিসেস নেওয়াজ। এখন কথা না বাড়িয়ে এদিকে আসো, বিক্রিয়া তো শুরু করতে হবে, নইলে আবিষ্কার কি করে করব? মুখে কিছু আটকায় না দেখছি, আর আমাকে ছোঁয়ার কথা ভুলেও ভাবাভাবি চলবে না। প্রেম ছুঁলে যে মেয়ে গলে যায়, তার মুখে সব মানায় না। সময় মতো তোমাকেও ধরবো, প্রস্তুত করো। বলেই প্রেম বিছানায় শুয়ে হাই তুলতে তুলতে, ঘুম পাচ্ছে আমার, আমি ঘুমালাম। তৃষা খাটের সামনে দাঁড়িয়ে আছে। প্রেম হঠাৎ হাতের ভাঁজে থেকে মুখ উঠিয়ে বলল, এমন স্ট্যাচু আর লিবার্টির মতো দাঁড়িয়ে আছো কেন? এসে ঘুমাও। দেখো, আমার ঘুমের মধ্যে কিন্তু কাপড় চোপড় খুলে ফেলার অভ্যাস আছে, তাই ভেবে চিন্তে থাকবে। আমি আপনার পাশে শোয়ার জন্য মরে যাচ্ছি না প্রেম নেওয়াজ। প্রেম ধূর্ত হেসে বলল, মরবে বউ, মরবে একদিনই, এই পাশে শোয়ার জন্যই মরবে, একটু আদর পাওয়ার জন্য পা
কেন? অন্য কিছু ধরলেও কাজ হবে না। তিশা মাথা ঝাঁকিয়ে বলল, ইস, এমন দিন আমার জীবনে না আসুক। এখন গিয়ে ওই সোফায় শুয়ে পড়ুন। মাথার নাট বল্টু সব ঢিলে আছে নাকি বাংলা মদ খাইছো? তিশা চোখ বড় করে বলল, কি বলছেন? এসব কেন খাবো? যান আপনি সোফায়। মেয়ে মানুষ ভালো জায়গায় দিতে হয়, আপনি জানেন না? না ম্যাডাম, আমার তো আপনার মতো এত বিপরীত লিঙ্গের সঙ্গে ঢলাঢলি নেই, তাই জানি না। এত জানবো কেমন করে? যাই হোক, আপনি খাট ছাড়া ঘুমাতে পারি না। গিয়ে সোনা পাখি, আপনি ওই সোফায় শুয়ে পড়ুন। বলেই প্রেম মুখের ওপর বালিশ ছুঁড়ে মারলো। তিশা এখন না পারছে কিছু বলতে, না পারছে সইতে। বালিশটা দিয়ে সোফাতে শুতেই প্রেম বাতি বন্ধ করে দেয়। যেই ঝড় তার ওপর দিয়ে গিয়েছে, এখন একটু শান্তি মতো ঘুমাতে পারলেই হয়। তবে হঠাৎ করে মাথায় একটা প্রশ্ন এলো। করবে বলে আর হয়নি। সে কপালে হাত রেখে ওই পাশের দিকে তাকিয়ে নিম্নস্বরে বলল, আচ্ছা, আপনার দেওয়ালে আমার এত বড় ছবি কেন? ওদিক থেকে জবাব এলো। প্রেম অলশেষেই বলল, কারণ দিনে একবার হলেও আমি মনে করতে চাই দুনিয়ায় কাদাকাট নারীটা কে। আচ্ছা শোনা, সবাই তো সুন্দর খোঁজে। সুন্দর ছবি দেখে আমি না হয় তোমার মতো একটা দারচিনিকেই দেখলাম। মহৎ হৃদয় বলে কথা। তৃষার জবাব দিল না। এই লোকের সঙ্গে কথা বলে লাভ নেই। উভয় পাশে নীরব হয়ে গেল মুহূর্তেই। শান্ত হয়ে গেল দুপক্ষের হাজারটা না বলা কথার মিছিল। রাত তখন মাঝ। পাহাড়ে ঝড় উঠেছে। বারান্দা থেকে অন্ধকার রাতে বৃষ্টিমুখর পরিবেশটা দেখতেও সুন্দর লাগছে। প্রেম ডিম লাইটটা জ্বালিয়ে বারান্দার দরজা বন্ধ করে তৃষার সাথে ঘুমালো বিভোর। ঠান্ডায় গুটি মেরে শুয়ে আছে। প্রেম এসে তার সামনে দাঁড়ায় প্রথমে। অতঃপর তাকে ঘুমের ঘোরে কোলে তুলে বিছানার পাশে নিয়ে যায়। শুয়ে দিয়ে গায়ে চাদর টেনে নিজে গিয়ে পাশে শয়। চুলগুলো মুখের ওপর থেকে সরিয়ে ঠোঁটের দিকে তাকিয়ে কপালে আলতো করে একটা চুমু ভুলিয়ে দেয়, যাতে করে তৃষার ঘুমের ব্যাঘাত না ঘটে। তারপর তৃষাকে নিজের বুকে জড়িয়ে ধরে। প্রেমের উষ্ণ শরীরের ছোঁয়া পেয়ে তৃষা আরও বেশি করে খিচে টানে ধরে তাকে। ঘুমের ঘরে সে প্রেমের বুকে লেপটে গিয়েছে। প্রেমের ঠোঁটের কোণে হাসি ফুটলো। সে তার বিরাট হাটকে এমন বৃষ্টিময় রাতে শীতল আবেশে বুকের ভেতর জড়িয়ে রাখতে পেরেছে বলে চোখ বুজে মনটা তৃষাকে উদ্দেশ্য করে বলে উঠল, অনুভবে আছি আমি তোমায় ছুঁয়ে দেখার নেশায়। হারিয়ে গেলে ভিড়ের মাঝে আর পাবে না আমায়।